সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আপনারা জানেন যে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে অব্যাহতভাবে শ্রমিক আন্দোলনে পরিবর্তন চালানো হয়েছে। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দুইজন শ্রমিকের মৃত্যু হয়েছে যৌথ বাহিনীর গুলিতে। একই সাথে আমরা দেখতে পেলাম গত 2 দিন আগে একজন শ্রমিকের দ্বিখণ্ডিত হাত পা মাথা কাটা অবস্থা একটা লাশ। এই যে একটা অবস্থা, এই অবস্থা গত জুলাই আন্দোলন আমরা যারা করেছি তাদের চেতনার সাথে যায় না। আমরা এমন একটা বাংলাদেশ চেয়েছিলাম যে বাংলাদেশে এদেশের নাগরিকরা নিরাপদ থাকবে, এদেশের নারীরা নিরাপত্তা বোধ করবে, এইরকম রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করেছিলাম। কিন্তু অত্যন্ত দুঃখের ব্যাপার, গণঅভ্যুত্থান পরবর্তী সময়েও আমরা দেখতে পেলাম গত 15 বছরের যে ধারাবাহিকতা, হত্যা, খুন, গুম, এই ধরনের ঘটনা ঘটতেই থাকলো। আমরা পাহাড়ে দেখলাম সাবেক বিজেপি নেতা বিজন চাকমার হত্যা। এই যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের প্রতিবাদে গণতান্ত্রিক ছাত্র জোটের আজকের বসাল মিছিল পরবর্তী এই সমাবেশে এই মুহূর্তে বক্তব্য রাখবেন বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের সংগঠক নাইমুদ্দিন। আন্দোলনের লড়াকু জোট, গণতান্ত্রিক ছাত্র জোট, গণতান্ত্রিক ছাত্র জোট, আন্দোলনের লড়াকু জোট, আন্দোলনের লড়াকু জোট, গণতান্ত্রিক ছাত্র জোট। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, গণতান্ত্রিক ছাত্র জোট ও মাওবাদী সংগঠন বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের পক্ষ থেকে আপনাদের বিপ্লবী অভিনন্দন। বন্ধুগণ, আমরা স্লোগানের মধ্যে বারবারই একটা স্লোগান দিয়েছি, 34-এর চেতনা, শ্রমিক হত্যার রাষ্ট্র না। আমরা এখানে পরিষ্কারভাবে বলতে চাই যে গণঅভ্যুত্থানটা হয়েছে সেটা মোটেও কোন শ্রমিক শ্রেণীর মতাদর্শিক, শ্রমিক কৃষক সহ ব্যাপক জনগণের পক্ষে কোন মতাদর্শিক সংগ্রাম হয়েছে এরকম কিছু না। তাই আমরা 34-এর চেতনাকে মোটেও কোন বিপ্লবী খুব চেতনা বলে আমরা শ্রমিক শ্রেণীর মতাদর্শিক সংগ্রামের খুব বড় কোন সহায়ক শক্তি হিসেবে ছিল এরকম মনে করছি না। তবে এটা বাস্তব যে আওয়ামী ফ্যাসিবাদ যে কট্টর অবস্থায় চলে গেছিল তার বিপরীতে আমাদের একটা সামগ্রিক সংগ্রাম হয়েছে, যেখানে আমরা বলতেছি 34-এর গণঅভ্যুত্থান। এই অভ্যুত্থান কিন্তু আজকের না, আমরা দেখেছি 69-এর গণঅভ্যুত্থান হয়েছে, 90-এর গণঅভ্যুত্থান হয়েছে। বারবারই যে গণঅভ্যুত্থানগুলো হয়, বিশেষত এটা শহরকেন্দ্রিক, এই গণঅভ্যুত্থানগুলো যখন হয় তখন দেখা যায় শ্রমিক কৃষক সহ এই গণঅভ্যুত্থানে যদি দেখি এখানে কিন্তু ব্যাপক জনগণের অংশগ্রহণ ছিলই না। ধরেন গ্রামের যে কৃষক ধানের দাম পায় না, যে কৃষক সারের দামের কারণে তার নাস্তানাবুদ অবস্থা, যে কৃষক ক্ষুদ্র ঋণের পরিপ্রেক্ষিতে দেখা যায় আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নেয়, তাহলে তাদের এই সামগ্রিক সংগ্রামটাকে কিন্তু আমরা ধারণ করতে পারি নাই। এই গণঅভ্যুত্থান বা শহরকেন্দ্রিক যে গণঅভ্যুত্থান তা পারে না। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই আমরা দাঁড়িয়েছি আজকে দুটি প্রশ্নে। একটা হচ্ছে পাহাড়ে বিজন চাকমা হত্যাকাণ্ড এবং লাগাতার রাষ্ট্রের শাসক বাহিনী এবং শাসক বাহিনী লাগাতার যে শ্রমিক হত্যা করে আসছে তার বিপরীতে দাঁড়িয়েছি। সংগ্রামী বন্ধুগণ, এই রাষ্ট্রের একটা জিনিস খেয়াল করবেন যে লাশ, সেই লাশের একটা শ্রেণী চরিত্র থাকে। কিভাবে? আজকে যদি দেখেন বিভিন্ন দুর্জয় দলগুলো, আওয়ামী লীগ বা বিভিন্ন ধর্মভিত্তিক যে রাজনৈতিক দলগুলো আছে, সবাই প্রতিবাদকে সেবা করে। সেই জায়গায় দেখা যায় তাদের মধ্যে যদি কোনো বড় নেতা বা কোনো কর্মী মারা যান, তাদের শোকবার্তার অভাব থাকে না। সংবাদ গণমাধ্যমে বড় বড় করে হরফে পোস্টার ছাপানো হয় যে অমুক মারা গেলেন, অমুক মারা গেলেন। কিন্তু বরাবরই যখন শ্রমিক মারা যায়, গ্রামের কৃষক যখন খরার অভাবে বন্যার কারণে যখন সে ক্ষুদ্র ঋণের প্রকোপে পড়ে যখন সে আত্মহত্যার পথ বেছে নেয়, সেই সংবাদগুলো দেখা যায় বড় বড় এই সংবাদ মাধ্যমগুলোতে প্রচার করা হয় না। আমরা দেখেছি গণঅভ্যুত্থান হয়ে গেল,
যে অন্তর্বর্তীকালীন কোন সরকার গঠিত হয়েছে, সেই সরকারে দেখা যায় যে তৃতীয় শক্তির একটা সরকার, সেনা সমর্থিত এবং সাম্রাজ্যবাদের প্রত্যক্ষ এবং সরাসরি একটা দালাল। তারা এখনো দেখা যাচ্ছে যে আনসাররা যখন তাদের একটা অধিকার নিয়ে আন্দোলন করলো, সে আন্দোলন যৌক্তিক কি অযৌক্তিক সেটা বিবেচনা আগে না নিয়েই তারা এখান থেকে ছাত্রদের নিয়ে দিল। এখন এখানে প্রশ্ন আছে, আমরা ছাত্ররা কেন বারবার ছাত্রদের কথা বলছি না? আমরা বলি ছাত্রদের অধিকার নিয়ে আমরা কথা বলি। ক্যাম্পাসে যতগুলো হল আছে, সেই হলে নারীদের কোনো নিরাপত্তা ব্যবস্থা নাই, তাদের হলে ফ্যানগুলো লাগায় ফ্যান ইউজ করা যাবে না। কেন? তারা কি সুইসাইড করে, আত্মহত্যা প্রবণ। তারপর দেখি হলে খাবার সংকট থেকে শুরু করে সকল কিছু নিয়ে তাদের সমস্যা। এর পরবর্তীতে দেখি যখন শ্রমিকরা মারা গেল, শ্রমিকদের হত্যা করা হলো যৌথ বাহিনীর মাধ্যমে, তারা কিন্তু এটা নিয়ে কোনো কথা বলল না। আবার তার প্রশ্নে বরাবরই ব্রিটিশ ঔপনিবেশিক আমল থেকে শুরু করে ৭১ পরবর্তী সময় থেকে শুরু করে বারবারই তারা ক্ষমতায় এসেছে, বরাবরই তারা আসলে পাহাড় প্রশ্নটাকে সমাধান করতে পারেনি। যে সেটেলারদের নিয়ে যাওয়া হয়েছে, সেটেলার এবং আদিবাসী প্রশ্নকে দৈনিকভাবে সমাধান করা হচ্ছে। সেটেলারদের কারা? নদী ভাঙ্গনের একদম দরিদ্র নিপীড়িত মানুষ বাঙালি, তাদের নিয়ে স্থাপন করা হয়েছে। এখানে তাদের যে অবস্থা খুব ভালো হচ্ছে তা না। তারা পড়াশোনা থেকে শুরু করে সকল কিছুতে উগ্র জাতীয়তাবাদ, উগ্র বাঙালি জাতীয়তাবাদ তাদের উপর চাপিয়ে দেওয়া হয়। 9 10-এর বাংলা সমাজ বই আমরা পড়েছি, আদিবাসীদের নাচ চাপটা, করবাকায়, কত ডেফিনিশন। কিন্তু একটা জাতির যে নিজস্ব ভাষা, সংস্কৃতি, যে কালচার, ট্রেডিশন, সেটা যে থাকে, সেই আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রশ্নটা তারা কখনো সমাধান করতে পারে না। আমরা বারবার বলি ফিল্টাক্স বা পাহাড় বা এই আদিবাসী জনগোষ্ঠীর যে জায়গা, সেই জায়গাটাকে তারা এই ধনিক শ্রেণীরা বরাবরই মুনাফার জন্য একটা মুনাফার ক্ষেত্র হিসেবেই দেখে। তো তারা যখন পাহাড়ে ঢুকে, তারা বরাবরই কোন ওই জায়গার মুক্তির প্রশ্নটাকে সামনে না আনে, শুধুমাত্র মুনাফার জন্য যায়। এই জন্য বলতেছি আমরা, আজকে যে আদিবাসী সংগ্রাম, আজকে যে পাহাড় প্রশ্ন, বাঙালিদের যে সংকট, সেই সকল সংকট শুধুমাত্র দেশের প্রেক্ষিতেই না, আন্তর্জাতিক অর্থনৈতিক প্রেক্ষিতেই দেখতেছি। বাংলাদেশের এই অর্থনৈতিক অবস্থার জন্য বৈদেশিক সাম্রাজ্যবাদ, বিশেষ করে আমেরিকান সাম্রাজ্যবাদ, ইউ সাম্রাজ্যবাদ, চায়না সাম্রাজ্যবাদ, রাশিয়ান সাম্রাজ্যবাদ এবং ভারতীয় সম্প্রসারণবাদ, এই সকলের বিরুদ্ধে এই আমরা মুচ্ছুদ্দি যে শ্রেণী, তার বিরুদ্ধে ব্যাপক কৃষক, শ্রমিক সহ ব্যাপক জনগণের একসাথে লাগাতার সংগ্রাম করতে হবে। সেই সংগ্রামের জায়গায় সকলকে একসাথে এই সংগ্রাম করার জন্য আহ্বান জানিয়ে বিপ্লবী ছাত্রজীবী আন্দোলনের পক্ষ থেকে আপনাদের বিপ্লবী অভিনন্দন। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী বন্ধুগণ, এই গণঅভ্যুত্থানের যে সরকার, সেই সরকার ছিল আমাদের সরকার। এই সরকার গণঅভ্যুত্থানের গণ আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করবে, সেটাই স্বাভাবিক ছিল। কিন্তু আমরা দেখতে পেলাম যে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এই যে সেনাবাহিনীর গাড়ি দেখতে পাচ্ছেন, সেই সেনাবাহিনী এবং রেপ পুলিশের সাহায্যে এদেশের যে শ্রমিক আন্দোলন, সেই শ্রমিক আন্দোলন দমন করার পন্থা বেছে নিল। একই পন্থায়, একইভাবে বিগত 15 বছর আওয়ামী লীগ এদেশের যে মালিক শ্রেণীর সহায়তায় যে শ্রমিক আন্দোলন দমনের জন্য অস্ত্র ঠেকানো শুরু করলো। এই পন্থা বা এই উপায় গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষার সাথে যায় না। আমরা এরপরে দেখতে পেলাম যে গণঅভ্যুত্থানের গণ আকাঙ্ক্ষা কিভাবে এই যে উপদেষ্টা পরিষদ রয়েছে, সেই উপদেষ্টা পরিষদ ভুলণ্ঠিত করলো। এই গতকালকে আমরা দেখতে পেলাম এই যে পঙ্গু হাসপাতাল, সেই পঙ্গু হাসপাতালের ঘটনা। এই পঙ্গু হাসপাতালের যে আহত, জুলাই আন্দোলনে আহত সহযোদ্ধারা ছিল, তাদের দাবি ছিল খুবই সামান্য। তারা চেয়েছিল তাদের যে চিকিৎসায় অবহেলা, সেই অবহেলা সহ যে উপদেষ্টা এসেছেন তাদের সাথে কথা বলবেন। কিন্তু যখন তারা দেখলো যে উপদেষ্টা তাদের সাথে কথা না বলে চলে যাচ্ছেন, তখন গাড়ির সামনে গিয়ে আহত যোদ্ধারা দাঁড়ালো। কিন্তু আমরা দেখতে পেলাম যে স্বাস্থ্য উপদেষ্টা, সেই স্বাস্থ্য উপদেষ্টা এই যে রক্ত মারিয়ে মানুষের রক্তের উপর দিয়ে যে সরকার গঠিত হলো, সেই সরকারের যে উপদেষ্টা, সেই সরকারের উপদেষ্টা এই আহতদেরকে ঠেঙ্গিয়ে তাদের
থেকে পালিয়ে গিয়ে রীতিমতো সেখান থেকে চলে গেল। এই যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা আসলে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা না। এই পর্যায়ে আমরা বলতে চাই যে আপনারা যে পন্থায় এই দেশ এবং এই রাষ্ট্র পরিচালনা করছেন, সেই পন্থা সেই পুরনো পন্থার মধ্যেই ফিরে যাচ্ছে। এই পর্যায়ে আমাদের সমাবেশে বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা তানজির হায়দার চঞ্চল। সংগ্রামী উপস্থিতি, আজকে আমাদের এই মশাল মিছিল পরবর্তী বিক্ষোভ সমাবেশে যারা উপস্থিত হয়েছেন সবাইকে ছাত্রজীবীর পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা জানাই। বন্ধুগণ, আজকে আমরা বাংলাদেশে যে একটি অভ্যুত্থান, গণ অভ্যুত্থান ঘটেছে, সেই অভ্যুত্থানের 3 মাস পরবর্তী সময়ে এসে দাঁড়িয়েছি। অভ্যুত্থান যেই কারণে সংগঠিত হয়েছিল, যে আকাঙ্ক্ষাটির কারণে সংগঠিত হয়েছিল, তা আমাদের কারোই অজানা না। আজকে যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গত 15 বছর ক্ষমতায় ছিল, ভোট ডাকাতির মাধ্যমে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণের মাধ্যমে মানুষের ভোটাধিকার হরণ করে এবং লুটপাট, অনিয়ম, দুর্নীতির মধ্য দিয়ে তার অবসান বাংলাদেশের মানুষ চেয়েছিল। আর আজকে গণ অভ্যুত্থান যে সংগঠিত হয়েছিল, এই গণ অভ্যুত্থানে এই বাংলাদেশের শ্রমিকরা ছিল, বাংলাদেশের রিক্সাওয়ালা ছিল, বাংলাদেশের হকাররা ছিল, বাংলাদেশের শ্রমজীবী মানুষ ছিল, সাধারণ মানুষ ছিল। এটা কোনো একক কোনো সংগঠনের নেতৃত্বে গণ অভ্যুত্থান সংগঠিত হয় নাই। অতএব গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা যদি সফল হতেই হয়, তাহলে এই সকল শ্রমজীবী মানুষের আকাঙ্ক্ষা পূরণের মধ্য দিয়ে হতে হবে। কিন্তু আমরা কি লক্ষ্য করলাম? আজকে অভ্যুত্থানের পরেই তারে একটি টান্ডা লাগানোর চেষ্টা করা হলো বাঙালি এবং তারিদের মধ্যে, এবং সেখানে হামলা করা হলো, আর্মি হামলা করলো, তার একটু অব্যাহত হবে, খুন এখনো চলমান। আজকে কি হচ্ছে? বাংলাদেশের শ্রমিকদের ওপর গুলি হচ্ছে, তারা বেতন চাইলে তাদের কপালে যাবে গুলি। এবং যেই ব্যাপারটা নিয়ে এখনো পর্যন্ত আলাপ হয় না, আমরা শ্রমিকদের নিয়েও কথা বলছি, আমরা পাহাড় নিয়েও কথা বলছি, কিন্তু অভ্যুত্থানের পরবর্তী সময় থেকে ঢাকা কলেজের সামনে থেকে শুরু করে ঢাকা শহরের অনেক জায়গায় অব্যাহতভাবে হকার উচ্ছেদে চলমান। কোন ধরনের পুনর্বাসন ছাড়া এই হকারদের উচ্ছেদ করা হচ্ছে, যেই হকাররাও এই গণ অভ্যুত্থানে মাঠে ছিল। তাহলে আজকে যেই সরকার বাংলাদেশে গঠিত হলো অভ্যুত্থানের মধ্য দিয়ে, তারা শুধুমাত্র তাদের যে ন্যারেটিভ, সেই ন্যারেটিভ বাস্তবায়নে সীমাবদ্ধ আছেন। তারা ব্যস্ত আছেন সংবিধান পুনর্লেখন হবে নাকি সংস্কার হবে সেটা নিয়ে। কিন্তু সাধারণ জনগণের আদৌ কি সংবিধান দিয়ে কোনো চায় আসে? সাধারণ জনগণ তো চায় খেয়ে পরে বাঁচতে, সাধারণ জনগণ তো চায় দ্রব্যমূল্যের দাম কমবে, সাধারণ জনগণ চায় সে তার মত প্রকাশ করতে পারে, সে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। তাহলে সাধারণ জনগণের যে বেসিক চাওয়া, যে বেসিক আকাঙ্ক্ষা, সেটা না করে তারা কেন তাদের যে রাজনীতি, সেই রাজনীতি নিয়ে ব্যস্ত? সেই জবাব এই সরকারকে দিতে হবে। তারা দ্রব্যমূল্যের দাম কমাতে পারে না, তারা গণভবন থেকে শেখ মুজিবের ছবি সরায়ে প্রমাণ করতে চায় তারা ফ্যাসিস্ট বিরোধী শক্তি। ফ্যাসিবাদ বিরোধী শক্তি বাংলাদেশের সকল জনগণ, ফ্যাসিবাদী বিরোধী শক্তি বাংলাদেশের শ্রমজীবী মানুষ, যার কারণে এই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। আজকে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল, তারা কথায় কথায় বলতো সবাই নাকি জামাত শিবির, সব আন্দোলন নাকি জামাত শিবির করতেছে। আর এই গণ অভ্যুত্থানের 3 মাসও হয় নাই, আজকে এই সমন্বয়কটা কথায় কথায় বলে সবাই আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের দোসর বলে কথায় কথায় মত তৈরি করে মানুষের উপর হামলা চালায়। বন্ধুগণ, আরো একটা ব্যাপার লক্ষ্য করার বিষয়, এই যে একটা গণহত্যা সংগঠিত হলো, হাজার হাজার মানুষ জীবন দিয়ে একটি গণ অভ্যুত্থান সংগঠিত হলো, সেই গণহত্যার বিচার কোথায়? সেই গণহত্যার বিচার কেন আড়াল করা হচ্ছে? সেই গণহত্যার বিচার আড়াল
করে কেন এই সমন্বয়করা মুজিববাদ নিয়ে করে আছে? কেন আওয়ামী লীগের যে সন্ত্রাসীদের যে নেতাদের প্রত্যক্ষ মদদে সমাবেশে মিছিলে হামলা হয়েছিল, গুলি হয়েছিল, সেগুলোর বিচার করছে না? তাদের উদ্দেশ্য কি? আপনারা সতর্ক হয়ে যান। অবিলম্বে সাধারণ মানুষের, কৃষকের, শ্রমিকের, হকারের সেই ন্যায্য হিস্সা, সেই হিস্সার বাস্তবায়নের পথে কাজ করেন। অন্য কোনো রাজনীতি করতে চায়েন না। মানুষজন বোঝে, মানুষজন কিন্তু 90-এ প্রতারিত হয়েছিল, তার জবাব মানুষজন আবার 24-এ দিয়েছে। প্রয়োজনে একই রকমের গণঅভ্যুত্থান সংগঠিত করে মানুষজন, শ্রমজীবী মানুষ আপনাদেরও জবাব দিতে পারবে। অতএব অবিলম্বে শ্রমিকদের যে ন্যায্য দাবি, সেই দাবি মেনে নেন। আর কথায় কথায় গুলি চালানো বন্ধ করেন। আর একটা গুলি যদি কোনো শ্রমিকের গায়ে পড়ে, তাহলে আপনাদেরও পতন নিশ্চিত করব আমরা। মাথায় রাখবেন, ছাত্র শ্রমিক জনগণের ঐক্য সংগঠিত হলে কোন শাসক গোষ্ঠী, কোন জালিম সারা পৃথিবীতে রেহাই পায় নাই। বন্ধুগণ, এবং শ্রমিকদের পাশাপাশি আজকে পাহাড়ে সেনা শাসন বন্ধ করতে হবে। পাহাড়ে যে সংকট, সেই সংকট নিরসনে উদ্যোগ দিতে হবে। আজকে হকারদের পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা চলবে না। অতএব আপনারা একটি গণঅভ্যুত্থানের পরিস্থিতিতে সরকারে বসেছেন, মানুষজনের রক্তের মূল্যায়ন করবেন, না হলে আপনারাও বিদায় হবেন। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আমরা গণঅভ্যুত্থান পরবর্তীতে দেখতে পেলাম, শুনতে পেলাম, বিমানবন্দরে আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মীদেরকে গ্রেফতার করা হচ্ছে এবং বিভিন্ন ছবিও এরকম ভাবে দেখতে পেলাম যে অমুক নেতাকে গ্রেফতার করা হয়েছে, তমুক নেতাকে গ্রেফতার করা হচ্ছে। কিন্তু তার কিছুদিন পরেই আমরা দেখতে পেলাম যে অমুক নেতা, তমুক নেতা হচ্ছে ভারতে অবস্থান করছে। এই যে বিষয়, এই বিষয়টা কিভাবে সম্ভব? তার মানে কি, এই যে গণঅভ্যুত্থানের সরকার গঠিত হয়েছে, সেই গণঅভ্যুত্থানের সরকারের মধ্যেই গলত রয়ে গেছে, না হলে এই রকম চিত্র আমরা দেখতে পেতাম না। এই সরকার অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখেছি বিভিন্ন আজগুবি জিনিস নিয়ে ব্যস্ত, বায়বীয় জিনিস নিয়ে ব্যস্ত, কিন্তু মানুষের যে ন্যায্য পাওয়া, ন্যায্য অধিকার কিংবা মৌলিক অধিকারের যে প্রশ্ন, সেই প্রশ্নগুলো বারবার এড়িয়ে যাচ্ছে এই সরকার। আমরা বলতে চাই যে আপনারা বায়বীয় কথা বলবেন না, আপনারা মাঠের মানুষের কথা বলুন, জনগণের কথা বলুন, খেটে খাওয়া মানুষের কথা বলবেন। এই খেটে খাওয়া মানুষের কথা বলার জন্যই আপনাদেরকে এই সরকারে বসানো হয়েছে। এই পর্যায়ে আমাদের সমাবেশে বক্তব্য রাখবেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সংগ্রামী সভাপতি সাইদুল হক নিশান। মিটন চাকমা মরল কেন? ইউনূস সরকার জবাব চায়। সংগ্রামী বন্ধুগণ, আপনারা আমাদের স্লোগান, আমাদের ব্যানারে, আমাদের মিছিলে শুনতে পেয়েছেন আমরা কেন এখানে জড়ো হয়েছি। আমরা জড়ো হয়েছি আমাদের যে ভাই ওই পাহাড়ের মানুষের মুক্তির জন্য লড়াই করেছে, ওই পাহাড়কে অশান্ত করার জন্য এই আওয়ামী ফ্যাসিবাদ, এই আওয়ামী সরকার যে কায়দা কানুন সেখানে প্রতিষ্ঠা করেছিল, সেই কায়দা কানুনের বিরুদ্ধে আমাদের মিঠুন চাকমারা লড়েছে। সেই কায়দা কানুনের বিরুদ্ধে লড়তে গিয়ে মিঠুন চাকমা সহ অসংখ্য লড়াকুদেরকে আমরা দেখেছি। আমরা দেখেছি বিপুল চাকমাকে এই আওয়ামী ফ্যাসিবাদ হত্যা করেছে। সেই আওয়ামী ফ্যাসিবাদের হত্যাকাণ্ডের বিরুদ্ধে ধারাবাহিক সেখানে লড়াই চলছে, আমরা সমতলে লড়ছি। সংগ্রামী বন্ধুগণ, আমরা দেখতে পেলাম ওই বিপুল চাকমাদের মতো যেই পরীক্ষিত নেতারা তারা জীবন দিয়েছে, আগামী দিনে যেন ওই আওয়ামী ফ্যাসিবাদের সময় ওই পরীক্ষিত নেতারা যেমন জীবন দিয়েছে পাহাড়ের মানুষের মুক্তির জন্য লড়াই করতে গিয়ে, আজকে দিনে এসে আমরা দেখতে পাই ওই যে যারা আগামী দিনের লড়াই করবে, আগামী দিনের নেতা হয়ে পাহাড়কে শান্ত করার লড়াই করবে, শান্ত করার সেই লড়াইয়ে যারা অগ্রণী ভূমিকা পালন করবে, এই সরকার এসে এই সরকারের এই
ভারতীয় বাহিনীরা এখানকার সেই নেতৃত্বকে হত্যা করে বেড়াচ্ছে। সংগ্রামী বন্ধুগণ, ওই লড়াইকে থামানো যাবে না। আমরা বলছি মানুষের মত প্রকাশকে, মানুষের অধিকারের কথা বলতে গিয়ে কাউকে খুন করা চলবে না। যারা খুন করেছে আজ পর্যন্ত খুনিদেরকে গ্রেপ্তার করা হয় নাই, চিহ্নিত করা হয় নাই। সংগ্রামী বন্ধুগণ, ওই পাহাড়কে অশান্ত রেখেছে, ওই শান্তি চুক্তি বাস্তবায়নের কথা বলা হয়েছে, ওই ফ্যাসিবাদ, আওয়ামী ফ্যাসিবাদ, কিন্তু আজও এই সরকার তা নিয়ে কোনো ধরনের ভ্রুক্ষেপ নেই, তার কোনো বক্তব্য নেই। পাহাড়ে আমরা শুনতে পাই পাহাড় নিয়ে তারা কোনো কথা বলবে না, পাহাড়কে নাড়াচাড়া করা যাবে না, সমতলের সমস্ত জায়গায় তারা কথা বলবে। সংগ্রামী বন্ধুগণ, এই হলো বর্তমান সরকারের নীতিগত অবস্থানের কথা, আমরা তার ভাষা দেখে বুঝি। সংগ্রামী বন্ধুগণ, আমরা দেখলাম সমতলে ওই যারা 3 মাস 4 মাস 5 মাস ওই শ্রমিকরা যখন বেতন পায় না, তারা লড়াই করছে বেতনের দাবিতে, পেটে ক্ষুধা নিয়ে তারা লড়ছে। ওই ক্ষুধার্ত মানুষের উপর এই আর্মি, এই পুলিশ গুলি চালিয়েছে। সংগ্রামী বন্ধুগণ, ওই আওয়ামী ফ্যাসিবাদ সরকার তার কারখানা বন্ধ করে দিয়েছিল। আমাদের শ্রমিকরা বলেছিল তার কারখানা খুলে দাও, তার কারখানা খুলে দিয়ে তার কাজের বন্দোবস্ত করো, তার পেট চালানোর বন্দোবস্ত করো। কিন্তু এই সরকার ওই শ্রমিককে আওয়ামী ফ্যাসিবাদের দোসর বলে গুলি চালিয়ে মানুষ হত্যা করেছে। সর্বশেষ আমরা দেখতে পেলাম কলাবাগানে একজন গার্মেন্টস শ্রমিককে হত্যা করে, জবাই করে হত্যা করা হলো। আমরা দেখতে পেলাম প্রথমে শিক্ষার্থী একটা মব উঠেছে, একজন শিক্ষার্থী হত্যা করেছে, চারপাশে শিক্ষার্থীদের হইচই পড়ে গেছে। যখন শোনা গেছে যে গার্মেন্টস শ্রমিক, তখন সমস্ত শিক্ষার্থী, সমস্ত সমন্বয়ক, সমস্ত প্রতিবাদী কণ্ঠ বন্ধ হয়ে গেছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই, আমরা শ্রমিকের কথা বলে, আমরা কৃষকের কথা বলে, আমরা ন্যায্য হিস্সার কথা বলে আমাদের কণ্ঠ কখনো রোধ করা যাবে না। আমরা দেখতে পেলাম এই গণঅভ্যুত্থানে রিক্সা চালকদের ভূমিকা কেমন করে লড়েছে, কেমন করে লাশ নিয়ে এই আহত ব্যক্তিকে নিয়ে প্যানেল ঘুরিয়ে ঘুরিয়ে হসপিটালে নিয়েছে। আজকে অভ্যুত্থান পরবর্তী সময়ে আপনি দেখবেন এই শাহবাগে গিয়ে দেখেন, ওখানে গিয়ে ব্যানার ঝুলিয়ে দেওয়া হয়েছে, রাস্তায় রিক্সা চলা যাবে না। সংগ্রামী বন্ধুগণ, এই রিক্সা শ্রমিকরা কি অপরাধ করেছিল? ওই পরিবার সন্তান সন্ততিকে রেখে ঢাকা শহর গাড়ি চালাচ্ছে, মানুষকে সেবা দিচ্ছে। এই যে সেবা দিচ্ছে, এই রাষ্ট্র ব্যবস্থা এদের মুক্তির কথা বলবে না। আমরা বলছি সংগ্রামী বন্ধুগণ, এই যে সরকার ব্যবস্থা আওয়ামী ফ্যাসিবাদ চলে গিয়েছে, নতুন ফ্যাসিবাদের কায়েম হবে। এরা কখনোই শ্রমিক শ্রেণী, খেটে খাওয়া শ্রমজীবী মানুষের মুক্তির কথা বলবে না। আমাদের লড়তে হবে পরবর্তী লক্ষ্যে, সমাজতন্ত্র সাম্যবাদের লক্ষ্যে আমাদের এই লড়াই জারি করতে হবে। যে লড়াইয়ের মধ্যে দিয়ে এখানকার সমস্ত শ্রেণী পেশার মানুষের, খেটে খাওয়া মানুষের মুক্তি হবে সম্ভবী। সংগ্রামী বন্ধুগণ, অবিলম্বে এই যে পাহাড়ে এবং গার্মেন্টস শ্রমিকদের হত্যাকাণ্ড ঘটেছে, তাদের গ্রেপ্তার করে তাদের অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছে। একই সাথে ওই যে চা বাগান থেকে গার্মেন্টস শ্রমিক, সমস্ত জায়গায় যে শ্রমিকরা বেতন ভাতার দাবিতে আন্দোলন করেছে, তাদের বেতন পরিশোধ করা হোক। আমরা বলতে চাই, আমাদের ওই যে উপদেষ্টা আসিফ মাহমুদ, সে বলেছে গার্মেন্টস শ্রমিকদের বেতন তুলে দেওয়া তার সরকারের কাজ না। তো আপনি ওখানে বসেছেন কেন ভাই? আপনি ওখান থেকে সরেন, শ্রমিকরা তার ন্যায্য দাবি আদায় করার ব্যবস্থা করবে। আমরা বলতে চাই, এই শ্রমিকদের দাবি পূর্ণ করার লড়াই অব্যাহত থাকবে। আমরা সেই লড়াই আছে, সমস্ত মানুষকে সেই লড়াই আসার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। ছাত্র শ্রমিক জনতা বন্ধুগণ, আজকে আমাদের এই সমাবেশের একটা দাবি, পাহাড়ের ছাত্র নেতা লিটন চাকমা হত্যার বিচার। এ পর্যায়ে বক্তব্য রাখবেন লিটন চাকমার সংগঠন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা। পাহাড় কিংবা সমতলে লড়াই হবে। ধন্যবাদ জানাচ্ছি সহযোগিতা কমরেড রুবেল ভাইকে। উপস্থিত সকলকে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, অব্যাহত শ্রমিক হত্যা এবং পাহাড়ের সহযোদ্ধা লিটন চাকমার হত্যার প্রতিবাদে এবং বিচারের দাবিতে আজকের এই সমাবেশ চলছে।
কয়েকদিন আগে অর্থাৎ 10ই নভেম্বর খাগড়াছড়ি জেলা পানছড়ি উপজেলায় পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি এবং ইউপিডিএফের অন্যতম সংগঠক সহযোদ্ধা মিটন চাকমাকে গুলি করে হত্যা করেছিল আমাদের পার্বত্য চট্টগ্রামে আঞ্চলিক রাজনৈতিক দল সন্তুল রহমান নেতৃত্বাধীন সশস্ত্র দুর্বৃত্তরা সংগ্রামী বন্ধুগণ। আজকে সহযোদ্ধা মিটন চাকমার হত্যার পরবর্তী যে শোক, সেই শোকের মাঝে দাঁড়িয়ে আমি আজকের এই সমাবেশে সহযোদ্ধা মিটনকে আমি গভীর শ্রদ্ধার সাথে সম্মান করছি। সংগ্রামী বন্ধুগণ, আমরা দেখেছি পূর্ববর্তী বক্তারা বলে গেছেন 5ই আগস্টের কিংবা জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের চেতনা কি ছিল? সেই জুলাইয়ের গণ অভ্যুত্থানের চেতনা ছিল এদেশের শ্রমিক ছাত্র জনতা এবং মেহনতি মানুষের যে অধিকার প্রতিষ্ঠিত হবে, এই দেশের শ্রমিক ছাত্র জনতা এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত হবে। কিন্তু আজকে জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তীতে 3 মাস হয়ে গেল, আজকে এই দেশে যে মানুষের যে নিরাপত্তা, মানুষের যে মর্যাদা, সেই নিরাপত্তা মর্যাদা এখনো প্রতিষ্ঠিত হয়নি। সংগ্রামী বন্ধুগণ, আমরা দেখেছি পরপর এই আগস্টের পরে 5ই আগস্টের পরে পরপর শ্রমিকদেরকে হত্যা করা হচ্ছে। এই পাহাড়ে একের পর এক রাজনৈতিক কর্মীদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে। সংগ্রামী বন্ধুগণ, শুধু 10ই নভেম্বর নয়, সংগ্রামী বন্ধুগণ, এর আগে আমরা দেখেছি 30 অক্টোবর একই উপজেলায় পানছড়ি লতিরাম ইউনিয়নে কিভাবে নির্যাতন নামে সেখানকার সেনাবাহিনী বিশেষ বাহিনী সন্ত্রাসীরা 3 জনকে কিভাবে গুলি করে হত্যা করেছিল। সংগ্রামী বন্ধুগণ, হত্যার পরবর্তীতে যখন তার পরিবার লাশ দেখতে গিয়েছিল, তো ওই যে পানছড়ি পুলিশ তখন কি করেছিল? মহিলা তদন্তের নামে সেখানে একটা মিথ্যা স্বাক্ষর করে অজ্ঞাত নামে 10 থেকে 20 জনকে আসামি করে মামলা করা হয়েছে। এই হচ্ছে পার্বত্য চট্টগ্রামের যে হত্যার পরবর্তী প্রশাসনের যে ভূমিকা, সেই ন্যাক্কারজনক ভূমিকা আমরা দেখতে পাই। সংগ্রামী বন্ধুগণ, আমরা 5ই আগস্টের পরে আমরা অন্তর্বর্তী সরকার প্রধান সহ তারা সরকারের দায়িত্ব রয়েছেন, তাদের কাছে দাবি জানিয়েছিলেন পার্বত্য চট্টগ্রামে শেখ হাসিনার আমলে যারা সেনা কিংবা প্রশাসনের কর্মকর্তা রয়েছেন, ডিসিএসপি থেকে শুরু করে পুলিশ এবং আর্মিদের কর্মকর্তা যারা রয়েছেন, তাদেরকে অবিলম্বে এই পার্বত্য চট্টগ্রাম থেকে প্রত্যাহার করেন। এবং আমরা দাবি জানিয়েছিলাম পার্বত্য চট্টগ্রামে যে যুগ ধরে যে সেনা শাসন চলছে, সেই সেনা শাসন অবিলম্বে প্রত্যাহার করেন। কিন্তু আমরা দেখেছি আজকে এখনো পর্যন্ত ওই পাহাড়ের সেনা শাসন চলছে। এই সেনা শাসনের ফলে আমরা দেখেছি গত 19 সেপ্টেম্বরে কিভাবে 2 জন ছাত্র এবং যুবককে খাগড়াছড়ি শহরে গুলি করে হত্যা করেছিল সেখানকার সেনাবাহিনী। একই সাথে ওই দিদিনারায় একজন 65 বছর বয়সী একজন ধনঞ্জয় চাকমাকে যে সেনাবাহিনীর বন্দুকের ব্যাইনেট দিয়ে খুঁটিয়ে তাকে নির্মমভাবে হত্যা করেছিল। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলেছি এই কারণে এখানে শেখ হাসিনার আমলে যারা সেনা কিংবা প্রশাসনের কর্মকর্তারা তাদেরকে যদি পার্বত্য চট্টগ্রামকে প্রত্যাহার না করা হয়, তাহলে একইভাবে এই যে শেখ হাসিনার আমলে পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি জনতার জেলার শাসন শোষণ নির্যাতন করা হয়েছিল, যেভাবে হত্যা খুন করা হয়েছিল, সেই হত্যা খুন গুম অব্যাহত রাখবে এবং আমাদের কথা এখনো সত্য পরিণত হচ্ছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা আজকে এই সমাবেশ থেকে অবিলম্বে আবারও জোর দাবি জানাচ্ছি, অবিলম্বে পাহাড় থেকে সেনা শাসন তুলে নিতে হবে এবং শেখ হাসিনা আমলে সেনা মেধাদের এই যে 2017 সালে যে ঠেঙ্গারা বাহিনী নব্য মুখোশ বাহিনীদেরকে অবিলম্বে জেলে দিতে হবে। একই সাথে তাদের
পাবেন যে শেখ হাসিনার আমলে যারা সেনাবাহিনী মুজিব সন্ত্রাসী কর্তৃক ইউপিদেবে এবং তার সহযোগী সংগঠনকে যে হত্যা করা হয়েছিল সে হত্যার সাথে জড়িত খুনি সন্ত্রাসীদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। আমরা আজকে এই সমাবেশ থেকে আরো বলতে চাই, আমি ব্যক্তিগতভাবে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা আহ্বান জানাতে চাই, সন্তু লার্মা জনসংহতি সমিতির প্রধানকে আমরা অবিলম্বে আহ্বান জানাতে চাই, আপনি 1997 সালে যে পার্বত্য চুক্তি করেছিলেন সে পার্বত্য চুক্তি নিয়ে দীর্ঘদিন ধরে আপনি যে আঞ্চলিক পরিষদ যে শেখ হাসিনা আঞ্চলিক পরিষদ গঠন করেছিলেন সেই আঞ্চলিক পরিষদে যদি আপনি বসে আসেন, আপনি সেই আঞ্চলিক পরিষদের গরিজা দেশে শাসক গোষ্ঠীর মদদে আপনি পাহাড়ের যে হত্যা খুন এবং পাহাড়ের যে আন্দোলনকে স্থগিত করে রেখেছেন তা থেকে বেরিয়ে আসুন সংগ্রামী বন্ধুগণ। আপনি পার্বত্য চুক্তি পূর্ণ বাস্তবায়নের লক্ষ্যে আপনি আপনার দল আপনার দল পার্বত্য চুক্তি পূর্ণ বাস্তবায়নের লক্ষ্যে আপনি আন্দোলনের নামেন। আমরা আমাদের সংগঠন আমাদের পার্টি এই পার্বত্য চুক্তি পূর্ণ বাস্তবায়নের যে দাবিতে আন্দোলন সেই আন্দোলনে আমরা সহযোগিতা করব সংগ্রামী বন্ধুগণ। অন্যথায় আপনি চুক্তির বাস্তবায়নের নামে জনগণকে যে মিথ্যা স্বপ্ন দেখাবেন এবং অপরদিকে ইউপিডিএফ সহ সহযোগী সংগঠনদের উপরে যে হামলা করে হত্যা করে খুন করে যে হত্যা লীলা চালাবেন তা আমরা মেনে নেব না, তা কখনো বরদাস্ত আমরা করবো না সংগ্রামী বন্ধুগণ। আপনি এই পথ থেকে বেরিয়ে আসুন সংগ্রামী বন্ধুগণ। আমি আর বেশি বক্তব্য না বাড়িয়ে অবিলম্বে যে শ্রমিক হত্যা বন্ধ এবং পার্বত্য চট্টগ্রামে যে রাজনৈতিক হত্যাকাণ্ড বন্ধ সহ অবিলম্বে পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা শাসন প্রত্যাহার এবং সহযোগিতা নিতন চাকমা সহ গত 30 অক্টোবর দিকে 3 জন সহযোগিতাকে গুলি করে হত্যা করা হয়েছে এবং এর আগে গত বছরে 11 ডিসেম্বর সহযোগিতা বিপুল সুনীল নিতন এবং রহিমকে যে হত্যা করা হয়েছে তাদের খুনি সন্ত্রাসীকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। পাহাড় কিংবা সমান্তরালে লড়াই হবে সমান্তরালে। আমরা আমাদের সমাবেশের একেবারে শেষ পর্যায়ে পৌঁছেছি। এই পর্যায়ে আমাদের সমাবেশে বক্তব্য রাখবেন গণতান্ত্রিক ছাত্র জোটের সংগ্রামী সমন্বয়ক সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ। বন্ধুগণ, আপনারা দীর্ঘক্ষণ ধরে আমাদের এই সমাবেশ শুনছেন। আমাদের সংগঠন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এবং আমাদের লড়াইয়ের জোট গণতান্ত্রিক ছাত্র জোটের তরফ থেকে আপনাদেরকে অভিবাদন জানাচ্ছি। আমরা যে সময়টাতে দাঁড়িয়ে হত্যার বিচার চাচ্ছি ঠিক সেই সময়টাতেই আমাদের যে 24-এর অভ্যুত্থানের যে শহীদের তালিকায় আর একটি নাম হচ্ছে শহীদ আব্দুল্লাহর জানাজা হচ্ছে শহীদ মিনারে। এটা এখন জানাজাটা হচ্ছে সোয়াদ্দি কলেজের 3য় বর্ষের ছাত্র আব্দুল্লাহ গুলিবিদ্ধ হয়েছিলেন। সেই গুলিবিদ্ধ আব্দুল্লাহ আজকে শহীদি মৃত্যুবরণ করেছেন। গতকাল যারা আহত সেই আহতরা 13 ঘন্টা রাস্তায় অবরোধ করে রেখেছিলেন, তাদের চিকিৎসা হচ্ছে না। আজকে এই অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট যেটা গঠিত হয়েছে আগামীকাল তাদের 100 দিন হবে। 100 দিন অনেক দিন। আমরা যখন এই গভর্নমেন্ট এই সরকার গঠিত হয় তখন বলেছিলাম যে আপনারা এইটা একটা বিপ্লবী সরকার, বিপ্লব হয়েছে নাকি অভ্যুত্থান, অনেক কথা, বা এটা সাম্রাজ্যবাদের দালাল কিনা, এটা কি ওটা কি। তখন আমরা বলেছিলাম যে আপনারা কি, আপনারা আসলে কি সেটা প্রমাণ করতে হবে, আপনারা কার পক্ষে কাজ করছেন। এবং আজকে যখন আমরা এই 100 দিনের, এখন তো আমাদেরকে মূল্যায়ন করতে হবে যে 100 দিন, একদিন না 100 দিন সময় পেয়েছেন, আপনার কি করার ছিল এবং আপনি কি করেছেন সেটা তো আমাদের দিতেই হবে। জনগণের কাছে তো সেটা আপনাদেরকে বলতেই হবে। দেখুন, ইতিহাস ভুলবেন না। আপনাদের একেবারে কাপড়ের কাছে
ওই যে হাসিনা মৃত্যুকে সহজ মনে করেছিল গুলি করবেন আর মানুষ মারবেন, আন্দোলন শেষ হবে, মৃত্যুর দায় নিতে হয় না। বাংলাদেশে এমন একটা ব্যাপার হয়েছিল, মৃত্যুর দায় তো নিতে হয়েছে। এটা ইতিহাসের নির্মম পরিণতি যে কোন স্বৈর শাসক সে তার পূর্ববর্তী স্বৈর শাসকের কাছ থেকে শিক্ষা নেয় না। দেখুন, এরশাদটাও জেলে গিয়ে বেঁচে ছিল, এরশাদকে দেশ ছেড়ে পালাতে হয় নাই। আইয়ুব নির্বাচনের ঘোষণা দিয়ে বেঁচে গিয়েছিল, জেলে যেতে হয় নাই। কি নির্মম পরিহাস, একজনের পরিণতি আরেকজনের থেকে কত ভয়াবহ। আর আপনারা যারা 100 দিন ধরে বসে আছেন ক্ষমতায়, তাদেরকে জবাবদিহি করতে হবে যে এইরকম একটা রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের পর যে সরকার ক্ষমতায় বসে তার প্রধান কাজ কি? এখানে একজন বুঝ হয়েছে সামান্যতম, সে বলতে পারবে তার প্রধান কাজ যে লড়াইয়ে যারা আহত, যারা বেঁচে আছে, যারা মরেনি, যারা ওই 22,000 যে আহত তার সুচিকিৎসা করা ছিল এই সরকারের প্রধান কর্তব্য। বন্ধুগণ, দুঃখের সাথে বলতে হয় ওই আহত বন্ধুরা যারা জীবনের মায়া ত্যাগ করে, অনেকে অনেক কথা বলছেন নতুন স্বাধীনতা চাই বলেন, এই লড়াইয়ের জানবাজি করে লড়েছে, সেই জানবাজি করে লড়াই করা মানুষগুলোকে 13 ঘন্টা রাস্তা অবরোধ করে থাকতে হয়েছে, তাহলে সুচিকিৎসা হচ্ছে না। আপনার দায়িত্ব ছিল যে লাশের হিসাব করতে পারবেন না, মৃত্যুর দায় নেবেন না, কড়ায় গন্ডায় সব বুঝে নেওয়া হবে। আপনার আর একটা দায়িত্ব কি ছিল? যে আহত নিহত তার সঠিক সংখ্যা প্রকাশ করা। আপনারা সেটা করলেন না, আপনারা করেন নাই। যে এই আন্দোলনে আহত কতজন, নিহত কতজন, তার সঠিক পূর্ণাঙ্গ তালিকা আপনারা করেন নাই। 3 নম্বর ব্যাপার কি? বিচারিক প্রক্রিয়া চালু করা। সেই বিচারিক প্রক্রিয়া চালুর বদলে ওই যে বিগত 15 বছর আওয়ামী লীগ যে রাজনীতি করেছে সেই রাজনীতির পুনরাবৃত্তি আমরা দেখছি। ওই যে বাংলাদেশের মানুষের প্রাণের দাবি ছিল যুদ্ধাপরাধীদের বিচার, সেই যুদ্ধাপরাধীদের বিচারকে আপনারা রাজনৈতিক প্রহসনে পরিণত করেছিলেন আওয়ামী লীগ। মানুষ চেয়েছে যুদ্ধাপরাধীর বিচার, আর আপনারা করেছেন হচ্ছে আপনাদের রাজনৈতিক প্রতিপক্ষের দমন। ইতিহাস শিক্ষা দেয় আওয়ামী লীগের আজকে পরিণতি, দেশ ছেড়ে পালাতে হয়েছে। তাহলে আজকে বিচারের দিকে না গিয়ে আজকে যদি ওই আওয়ামী লীগের মতো অতীত খেতির স্বৈরাচারের মতো করে আবারও যদি রাজনৈতিক হিসাব করেন, প্রতিরক্ষ দমনের নকশা করেন, তাহলে তারও জবাবদিহি আপনাদেরকে করতে হবে। বন্ধুগণ, এটা গেল 3 নম্বর ব্যাপার। 4 নম্বর ব্যাপার কি ছিল? বৈষম্যের বিরুদ্ধে মানুষ জান দিয়েছে। আপনার কোটা, ওটা 15 জুলাই পর্যন্ত ছিল। 15 জুলাইয়ের পরের হিসাবটা কোটায় ছিল না, হিসাবটা ছিল যে আমার ভাই মরল কেন। ওই যে আশুলিয়ার শ্রমিককে যে মারা গেলে যার হিসাব হয় না, যে বন সান্ত্বনা, যার টুকরা টুকরা দেহ খুঁজে পাওয়া গিয়েছে, যে ভাই ওই যে কয়েকদিন আগে মিরপুরে গুলিবিদ্ধ হয়ে হসপিটালে চিকিৎসা করতে এসে যে বোন মারা গিয়েছে, এরকম অসংখ্য মানুষ। এই যে 24-এর গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানেও সব থেকে মারা গিয়েছে শ্রমজীবী মানুষ, রাস্তার হকার, গার্মেন্টসের শ্রমিক, দিনমজুর, হোটেলের কর্মচারী, তারা মারা গিয়েছে এই আন্দোলনে। তাহলে বৈষম্য নিরসনের কথা বলেন, আপনারা কি পদক্ষেপ নিলেন 100 দিনে যেটা অর্থনৈতিক ক্ষেত্রে বৈষম্য নিরসন করেছে? আজকে ওই 24-এর এত বড় গণঅভ্যুত্থানের পরেও এই দেশে কেন শ্রমিকের বুকে গুলি চলবে? এই দেশে কেন পাহাড়ে আমার আদিবাসী বন্ধু, পাহাড়ি বন্ধু, সে কেন অনিরাপদ বোধ করবে? আজকে এই আন্দোলনে সবার সামনে থাকা নারীরা, ওই যে আমি চট্টগ্রামে গিয়েছিলাম, ওখানকার এক সমন্বয়ক বললো যে দেখেন আন্দোলনের সময় মেয়েদেরকে বলতো সামনে যান, সামনে যান, আর আন্দোলন শেষ পিছনে আসেন, পিছনে
সামনে আসেন। এই যে নীতি, আজকে মেয়েদেরকে কিভাবে নিপীড়ন করা হচ্ছে, বুলিং এর শিকার হচ্ছে, আজকে সম্প্রদায়গত যে সম্প্রীতি সেটাকে নষ্ট করা হচ্ছে, বিভাজনের রাজনীতিকে সেটাকে চাঙ্গা করা হচ্ছে। বন্ধুগণ, আমরা বলতে চাই যে এই করে দায় মুক্তি পাবেন না। দায় মুক্তি হাসিনা নিয়েছিলেন। হাসিনা মনে করেছিলেন বাপের দেশ, যা করবেন মানুষের কি করবে, কিন্তু দায় মুক্তি কিন্তু হাসিনা পান নাই, আইয়ুবে পান নাই, এরশাদে পান নাই। শিক্ষা নেন, শিক্ষা নেন ইতিহাস থেকে, না হলে নির্মম পরিণতি, নির্মম পরিণতি। ওই আগেরটার থেকে পরেরটার পরিণতি যেমন নির্মম, আপনাদের পরিণতিও হবে নির্মম। বন্ধুগণ, এই যে তারপরে যদি বলি 5 নম্বর ব্যাপার কি ছিল, সিন্ডিকেট ভাঙতে পারে নাই, বাজার নিয়ন্ত্রণ করতে পারে নাই। তারপর কি করে, ওই যে আমরা আওয়ামী লীগ সময় দেখেছিলাম, এখানে ক্যাম্পাসে ছাত্রলীগ ছিল, এখন কি পেট্রোল লীগ না কি লীগ নাম দিচ্ছে একটা, আমি দেখলাম যে ক্যাম্পাস পেট্রোল। হ্যাঁ, নতুন করে লীগ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এদের কাজ কি, রিক্সার টায়ার, রিক্সাওয়ালাদের উপর জুলুম করা। কয়েকদিন আগে আমরা দেখেছি ট্রাওয়ালাদের উপর জুলুম করা। আরে ভাই, একটু ভাবুন তো, এই রিক্সাওয়ালারা কারা? এই রিক্সাওয়ালাদের 4 জন, 4 ভাগের মধ্যে 3 জন তারা হচ্ছে গ্রামের কৃষক, যারা খেতে তাদের জমি জমা ছিল, সয় সম্বল হারিয়ে ঢাকার বুকে রিক্সা চালাতে এসে বাধ্য হয়েছে। এই রিক্সাওয়ালাদের 94 ভাগ ডায়রিয়ায় আক্রান্ত হয়, জন্ডিসে ভোগে, কারণ খাবার পায় না, পানি পায় না, টয়লেট নেই, এরকম একটা মানবিত জীবন যাপন করে। বাধ্য হয়ে এই মানুষগুলোকে রিক্সা চালাতে হয়। আর এই রকম শ্রমজীবী মানুষের উপর দেখলাম আমরা নিপীড়ন। বন্ধুগণ, সমাবেশ অনেকক্ষণ ধরে চলছে, আমি শুধু একটা কথাই বলবো বলে আমার বক্তব্য শেষ করবো। আমি অনেকগুলো পয়েন্ট বলার চেষ্টা করলাম, কিছু প্রশ্ন বলার চেষ্টা করলাম, এগুলো জবাব আপনাদেরকে দিতে হবে, এর দায় আপনাদেরকে নিতে হবে। কথা পরিষ্কার, আমরা যারা এখানে এসে বক্তৃতা দিচ্ছি, তারা এই লড়াইয়ের আমরা ছিলাম। আমাদের বোনরা, আমাদের ভাইরা, তাদের প্রতিনিধি হয়ে আমরা এখানে এসেছি। ফলে আমরা বলেছি গণঅভ্যুত্থান শেষ হয়েছে, লড়াই শেষ হয়নি। ফলে আজকে আমরা যেটা বলতে চাই যে আজকে যে সচেতন সংগ্রাম আমাদেরকে ওই যে আওয়ামী বিরোধী লড়াইয়ে ঐক্যবদ্ধ করেছে, বিভাজন ভুলিয়ে দিয়েছে, সেই সচেতন সংগ্রাম আমরা মনে করি আজকে করতে হবে। সংগ্রাম ছাড়া, লড়াই করা ছাড়া মুক্তির কোনো দ্বিতীয় পথ নেই। আমরা গণতান্ত্রিক ছাত্রজোট সেই লড়াইয়ে আপনাদের আহ্বান জানাই, আপনাদের পাশে চাই। সেই আহ্বান জানিয়ে আমি আমাদের যে আজকে সমাবেশের কাজ এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।